আপনি কি তৃণমূল কংগ্রেসটা ছাড়ছেন? বলেই তো দিচ্ছি কালকে যে আমার নতুন দল লঞ্চ করব 22শে ডিসেম্বর। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কি এমন হলো যে তৃণমূল কংগ্রেস আপনি ছাড়ছেন এই মুহূর্তে? তৃণমূল ছাড়বেন বলছেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল থেকে আপনার সাথে যোগাযোগ করেনি? মমতা ব্যানার্জি যোগাযোগ? সব যদি ওনার ছবিতেই হয়ে যায় তাহলে কেন 77টা হেরেছিল সেটার একটা দিদির এ ছবিটা ছড়ে গেলে আর আমাদের কারো অস্তিত্ব থাকে। হ্যাঁ, আর বুঝলেন না, আমি নাম করছি না। দিদি ছাড়া যে সব ফাঁকা, তাহলে 77টা কেন জিতলো দিদি ছাড়া? আর কেনই বা নরসাদ জিতলো? দিবেন না, ওনারা এখন রাজা আর আমরা পূজা। রাজা শুধু শাসন করবে, চাবুক মারবে, আর আমাদেরকে চাবুক খেয়ে দেখিয়ে দেবো যে হুমায়ুন কবির পলিটিক্সটা কোনো ব্যবসা করার জন্য করে না, কারো পারিবারিক সবকিছু বাড়ানোর জন্য করে না। মুখে এক কথা বলা আর গোটা পরিবারতন্ত্র করা কি ছিল আর কি হয়েছে গোটা বাংলার মানুষ জানে। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী 23.5 বছর ছিল, আর বুদ্ধবাবু 11 বছর ছিল। সে একটা সামান্য দুতলা ঘরে বাস করে তিনি চলে গেছেন। এ হলো কার্যত দেখা যাচ্ছে কাল থেকে হুমায়ুন কবির মুখ খুলেছেন, তিনি তৃণমূল ছাড়ছেন কি? এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে লাখ টাকার প্রশ্ন, কারণ কেন তিনি নাকি নতুন দল করছেন এরকমটাই হাওয়া। আদৌ কি সত্যি তিনি কি সত্যিই তৃণমূল ছাড়ছেন? আর ছাড়লেও কাদের জন্য ছাড়ছেন? বেসিক্যালি কার জন্য তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে এত বড় ত্যাগ করছেন? কিসের জন্য তিনি ত্যাগ করছেন? আমার সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির, কথা বলবো। কিসের জন্য এত বড় ত্যাগ করতে যাচ্ছেন, বা এত বড় একটা সিদ্ধান্ত কিসের জন্য, কাদের জন্য আপনার এত বড় ত্যাগ কেন করছেন? দেখুন, 1982 সাল থেকে 2012 সাল 30 বছর সিপিএম এর শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেসের বিভিন্ন পদে থেকে যে দলটা করেছি মুর্শিদাবাদ জেলায়, তখন সেই বিরোধী সদস্য হিসাবে কংগ্রেসের বিভিন্ন দলীয় পোর্টফোলিও এবং জনপ্রতিনিধি বিভিন্ন স্তরের স্তর পঞ্চায়েতে কিন্তু একটা সম্মান নিয়ে দল করতাম, এবং সেই সম্মানটা মানুষ শ্রদ্ধা করত, মানুষকেও আমি শ্রদ্ধা করতাম। মানুষের জন্যই আমাদের দল করা। আমরা পেশাগতভাবে দলটাকে কোনোদিন বিজনেসে নিয়ে যাব, রোজগারের জন্য দল করতে আসিনি। দুঃখের বিষয়, 2012 সালে রানিং বিধায়ক পদ রিজাইন দিয়ে 20শে নভেম্বর 2012 মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসেছিলাম। তিনি আমাকে অনেক কিছু বলেছিলেন, আমি সবটাই মান্যতা দিয়ে আমি ওনার প্রতি আস্থা রেখে চলছিলাম। পরবর্তীকালে হঠাৎ করে 2015 এখানে 2011-য় ক্ষমতায় এলো সরকার, তৃণমূল সরকার। আপনি তখন কি কংগ্রেসের এমএলএ, 42 জনের মধ্যে একজন, আর 42-এর মধ্যে 14টা ছিল কংগ্রেসের মুর্শিদাবাদে, আর 7টা লেফট ফ্রন্টের, একটা মাত্র তৃণমূলের প্রতীকে, তাও মাত্র 48,000 ভোট পেয়ে সাগরদিঘিতে সুব্রত সাহা। তাহলে একটাই, তাও 48,000 ভোট পেয়ে। 3জন মুসলিম প্রার্থী ছিল, কংগ্রেস সিপিএম একজন নির্দল, তাদের ভোট কাটাকাটিতে 48,000 ভোট পেয়ে এমএলএ হয়েছিল সাগরদিঘির প্রথম একটা। তাহলে সেখানে যে মুর্শিদাবাদ জেলায় বাংলার বামফ্রন্টের 34 বছরের পরাজয় ঘটিয়েছে, কিন্তু মুর্শিদাবাদ জেলার মানুষ কিন্তু কংগ্রেস এবং লেফট ফ্রন্টের পক্ষেই রায় দিয়েছিল। তাহলে নেত্রী সেখানে ক্ষমতায় এসছে, একক ক্ষমতায় কংগ্রেসকে সঙ্গে নিয়ে, কোনো অসুবিধা নাই। 18 মাসের মাথায় আমি ব্যক্তিগত অধীর বাবুর সাথে আমার কোনো ঝামেলা ছিল না। তার পরিবারের সদস্যরা আমাকে অপমানজনক কথা, জাত তুলে কথা, জাত তুলে গালিগালাজ, এসবের জন্য আমি অধীর বাবুর কাছ থেকে যাতে তার পরিবারের লোকরা এসব আচরণ না করে তার জন্য বারবার বলেছিলাম, কিন্তু সে কোনো গুরুত্ব দেয়নি, বা সেই পরিবারের সদস্যদের তিনি থামাতে পারেননি। তাই আমি কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা, জেলার উন্নয়ন করব এই ভরসা নিয়ে এসেছিলাম। কিন্তু আখেরে সেটা ব্লান্ডার হয়েছে, কারণ আমার মতো লোক বিধায়ক পদ ছেড়ে যে দলে আসলাম, আমাকে কোনো কন্ডিশন ছাড়াই আমাকে একজন রাজ্যমন্ত্রী সভার প্রতিমন্ত্রী করে দিলেন, সেটা 21শে নভেম্বর 2012। তারপরে তখন মনমোহন সিং এর সরকার,
অধীর চৌধুরী রেলের রাষ্ট্রমন্ত্রী, প্রদেশের সভাপতি, তারা তড়িঘড়ি করে, যেহেতু কংগ্রেস ছেড়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছি, তড়িঘড়ি করে তারা 2.5 মাসের মধ্যে বাই ইলেকশন করিয়ে দিল 23শে ফেব্রুয়ারি 2000। বিধায়ক পদ ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন, মানে বিধায়ক ছিলেন কিন্তু বিধায়ক পদ ত্যাগ করে রিজাইন করে এই যে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার, 20শে নভেম্বর বেলা 1টার সময় তার কাছে পদত্যাগপত্র করি। তারপরে 1.5 ঘন্টার মধ্যে সে অ্যাকসেপ্টেন্ট করে আমাকে সাধারণ মানুষে পরিণত করে দেয়। তারপরে 4টের সময়, সেই সময় যিনি চিফ সেক্রেটারি ছিল সঞ্জয় মিত্র, তিনি আমার কাছে একটা লেটার দেয় যে তুমি আগামীকাল রাজভবনে বেলা 1টার সময় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নাও। সেটা মুখ্যমন্ত্রীর দায়িত্বেই হয়েছে, সেটা আমি জানি, আমি কৃতজ্ঞ ওনার কাছে। কিন্তু তারপরে 23শে ফেব্রুয়ারি 2013 বাই ইলেকশন, তৃণমূলের প্রতীকে লড়াই, শুভেন্দুবাবু তখন এমপি, আমার 3টে সিটের বাই ইলেকশন হয়েছিল, রেজিনগর, ইংলিশ বাজার আর নলহাটি। যথাক্রমে নলহাটিতে গিয়েছিল মুকুল রায়, আমার রেজিনগরে গিয়েছিল শুভেন্দুবাবু এমপি তৃণমূলের, আর ববি হাকিম গিয়েছিল নলহাটি। ওরা 2টো সিট জিতাতে পারে, কিন্তু আমি জিততে পারিনি। তার কারণ আমি যে দলটা ছেড়ে এসেছিলাম সেটা অনেক মুর্শিদাবাদের শক্তিশালী সংগঠন ছিল। 14র মধ্যে আমি এসেছি, 13 জন বিধায়ক, তখন 7টা পৌরসভা ছিল, এখন 8টা হয়েছে পরবর্তী ডোমকলে, 7টা পৌরসভা, তারপরে পঞ্চায়েত, যত পঞ্চায়েত প্রধান, 175টা পঞ্চায়েত প্রধান কংগ্রেসের। তখন তৃণমূলের সেখানে অস্তিত্বই ছিল না ওই জেলায় সেই সময়। তখন আমি হারতে, মানুষের রায় মেনে নিয়েছি, হেরেছি। তারপরে আমি 1লা মার্চ আমি এসে মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ করতে গিয়েছি, মন্ত্রী যেহেতু ছিলাম, ভোটে জিততে পারিনি। উনি আমাকে বলল তুমি পদত্যাগ করো না, রিজাইন দিও না, তুমি কন্টিনিউ করো, তোমার 20শে মে পর্যন্ত টাইম আছে, তারপরে আমি দেখছি। আমাকে অনেক সমালোচনা হজম করতে হয়েছে। সেই সময় এবিপিটা তার আনন্দ ছিল, তারা আমার অনেক সমালোচনা করেছে যে আপনার লজ্জা লাগে না, আপনি হারার পরেও মন্ত্রিত্বে আছেন, ইত্যাদি ইত্যাদি। তো আমি বলেছি মুখ্যমন্ত্রী আমাকে করেছেন, মুখ্যমন্ত্রী আমাকে কন্টিনিউ করতে বলেছেন, তাই তিনার সম্মানার্থে আমি আছি, করেছি, ঠিকই আছে। পরে 14র ইলেকশনে হঠাৎ করে ইন্দ্রনীল, আজকে রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য ইন্দ্রনীল সেনকে বহরমপুর লোকসভায় প্রার্থী করলো। সব থেকে বেশি ভোট আমার রেজিনগর বিধানসভা থেকে আমি দিলাম, তবুও তিনি 3,56,000 মার্জিনে অধীর চৌধুরীর কাছে পরাজিত হলেন। সমস্ত দোষ নন্দ ঘোষ আমার উপরে পড়লো। আমি নিজে 13তে হারলাম, তারপরে 14তে তাদের সংগঠন নাই, মুর্শিদাবাদের মানুষ তৃণমূল নেত্রীকে কোনো পছন্দ করে না বা তার কাছে নাই, তাহলে সেখানে 3,56,000, অধীর চৌধুরী 5বারের এমপি, সব থেকে বেশি মার্জিনে ইন্দ্রনীল সেনকে হারালো 3,56,000 মার্জিনে। তার দোষ গিয়ে ইন্দ্রনীল সেন এখানে এসে দিদির কাছে কান ভাঙানি দিল যে হুমায়ুন কবির অধীর চৌধুরীর সাথে যোগসাজশ করে আমাকে এত মার্জিনে হারালো, না হলে। তো যাই হোক, সব মেনে নিলাম, তিনারা যা বলেছেন, যা করেছেন। তারপরে হঠাৎ করে দেখছি 2015 সালের 26শে ফেব্রুয়ারি তৎকালীন মহাসচিব মানে পার্থ চট্টোপাধ্যায়, তিনি হঠাৎ করে দেখছি মিডিয়ার মাধ্যমে আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করে দিলেন উইদাউট নোটিশ। কিসের জন্য ওনারা জানেন, আমি কি করে বলবো। ওনারা মানে দলের সর্বসর্বা, সেখানে আমাকে একটা পর্যালোচনা করারও সুযোগ দেওয়া হলো না, আমাকে বহিষ্কার করে দিল। আমি আবার 15তে বহিষ্কার হলাম। 16 জানুয়ারিতে বক্সিদার কাছে এলাম, বক্সিদার কাছে এসে বললাম এই ব্যাপার, দিদিকে একটু বলেন, আমাকে তো বিনা কারণে বহিষ্কার করে দিল, 16তে নির্বাচন আসছে, আমাকে একটা সুযোগ দিতে। 9 জানুয়ারি তো আমাকে বক্সিদা বললো ঠিক আছে, আমি দিদির সাথে কথা বলে, তারপরে বিকেলে বলে দিল যে তুই যা, মান্নান হোসেন জেলা সভাপতি, ওকে বলে দিব তুই কাল দেখা করগা, তোকে তোর বহিষ্কার উঠে যাবে, তোকে রেজিনগর সিট প্রার্থী করা হবে। মুখে এখানে বলল, কিন্তু 17 জানুয়ারি 2016 এই শুভেন্দু বাবু রেজিনগরের রিলায়েন্স মাঠে শ্রমিক হোসেন, মান্নান হোসেন, তৃণমূলের যাবতীয় নেতা আমার বাড়ির আগে পিছে
ফুট করে সব বড় বড় কাট আউট লাগিয়ে আমাকে চ্যালেঞ্জ করে 17ই জানুয়ারি মিটিং ডেকে দিল। ওরা বাগায় ওল হলে আমি বুনো তেঁতুল। সেম টাইম সেম ডেটে 500 মিটার দূরে আমিও মিটিং ডেকে দিলাম। আমি তো বহিষ্কৃত, মিটিং ডেকে দিলাম। ওদের সেই মিটিং এ, শুভেন্দুবাবুর মিটিং এ রিলায়েন্স মাঠে জিজ্ঞেস করবেন 17ই জানুয়ারি 2016 1000 লোক হলো, আর আমার মিটিং এ প্রায় 7 থেকে 8,000 লোক হলো 500 মিটার দূরে। তখন আজকে যিনি কাঁদির আইসি মৃণাল সিনহা, তখন রেজিনগরের ওসি, ও আর এসডিপিও মিলে আমার এই লোককে লাঠি চার্জ করে বাই ফোর্স 500 মিটার দূরে শুভেন্দুবাবুর মিটিং এ নিয়ে যেতে বাধ্য করলো। আমি ছিলাম না, আমি মিটিং ডেকে দিয়েছিলাম এদের দেখানোর জন্য, শক্তি দেখানোর জন্য, যে রেজিনগরে হুমায়ুন কবির শেষ কথা বলবে, এখানে রাজ্যের কোনো নেতা বা কেউ এসে হুমায়ুন কবিরের সাথে পেরে উঠবে না। সেটা দেখাতে গিয়ে দেখা গেল এরা বাই ফোর্স পুলিশ দিয়ে সেই মিছিল নিয়ে গেল। মিছিল যখন গেল, শুভেন্দুবাবু, মান্নান হোসেন মাইক ধরেছে, লোকে হইচই করলো, বললো হুমায়ুন কবিরকে না ডাকলে মিটিং করতে দেবো না। তার ছেলে সমীক হোসেন মাইক ধরলো, তাও বললো হবে না। এবার শুভেন্দুবাবু যখন মাইক ধরলো, তখন ডায়াসে 200 লোক উঠে পড়লো, প্রায় হুমায়ুন কবিরকে ডাকো, নাহলে এখানে মিটিং করতে দেবো। উনি দেশ থেকে নেমে গাড়িতে চেপে সোজা গাড়ির 22-23টা গাড়ির কনভয় নিয়ে কৃষ্ণনগরে সার্কিট হাউসে এসে মমতা ব্যানার্জিকে বলল যে আর যাই হোক হুমায়ুন কবিরকে কোনো মতেই দলে নেওয়া যাবে না বা টিকিট দেওয়া যাবে না। মমতা ব্যানার্জির তখন 1 নম্বর সৈনিক শুভেন্দুবাবু, তো সেই জেলার অবজারভার, তো উনি আমাকে কেটে দিলেন। দিয়ে যেদিন প্রার্থী ডিক্লেয়ার হলো, সেদিন আমার জায়গায় এক সভাধিপতি সিদ্দিকা বেগমকে নিয়ে এসে রেজিনগরে দাঁড় করিয়ে দিল। আমি তো আগেই বললাম ওরা বুনো ওল হলে আমি বাঘা তেঁতুল। আমিও 3 দিন পরে ওখানকার জনতাকে ডেকে আমি নিজের প্রার্থী নিজেই ডিক্লেয়ার করলাম যে আমি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে, নির্দল হিসাবে ভোটে দাঁড়াবো। দাঁড়ালামও। 36 দিন টাইম ছিল, দাঁড়ালাম। কংগ্রেস সিপিএম এর জোট হয়েছিল 16তে, আপনারা সবাই জানেন ভোটাররা। সেই জোট প্রার্থী রবিউল আলম চৌধুরী আর আমি ইন্ডিপেন্ডেন্ট, আমার টেবিল চিহ্ন তৃণমূলের জোড়া ফুলের প্রতীক আর মোদিজির পদ্ম ফুলের প্রতীক। ওরা ভোট পেল, রবিউল আলম চৌধুরী ভোট পেল 78,770, আমি ভোট পেলাম টেবিল চিহ্ন 74,210। তৃণমূলের এই দিদির এত প্রতীকের বড়াই দেখাচ্ছে সিদ্দিকা ভোট পেল 14,631, যেটা সিকিউরিটি ফরফিট। এবং মোদিজির প্রার্থী বঙ্কিম কর্মকার, আমার মাস্টার মশাই, তিনি আমার বিরুদ্ধে ভোট পেলেন 10,335। তাহলে দুটো শাসক দল, একটা কেন্দ্রীয় শাসক দল তারও সিকিউরিটি ফরফিট হলো, একটা রাজ্যের শাসক দল তারও সিকিউরিটি ফরফিট হলো। শেষ কথা বললো হুমায়ুন কবির, আমি বলছি তাহলে ক্ষোভটা কবে থেকে জন্মালো? মানে এই দলের প্রতি প্রথম, মানে ওই 2012 থেকে ক্ষোভটা জন্মাতে শুরু হয়েছে? ওই তো বিনা কারণে আমাকে হক কথা বলার জন্য, ন্যায় কথা বলার জন্য আমার বিধায়ক পদ ত্যাগ করে যেখানে দলে আসলাম, ওদের ওই লাগানো ভাঙানো আর চুচকুমো আর পিছন থেকে কাটি করার জন্য দিদি আমাকে নিজের বিধানসভা সিটে টিকিট দিল না। তারপরে যখন তার দুটো দুটো দলের প্রার্থীকে সিকিউরিটি ফরফিট করি, তারপরে আবার আমাকে আটকাতে, যে আমাকে হারিয়ে 5,000 ভোটে হারিয়ে জিতলো, সেই রবিউল আলম চৌধুরীকে ঘটা করে 80 লক্ষ টাকা দিয়ে তাকে দলে নিল। যে কংগ্রেস সিপিএম এর জোট প্রার্থী, যে আমাকে 5,000 ভোটে হারালো আমি টেবিল চিহ্ন নিয়ে, তাকে আবার শাসক দল এত ক্ষমতা এত সব পেয়েছে, তাও তাকে কিসের জন্য নেওয়ার দরকার হলো 80 লক্ষ টাকা? আমাকে নিচু মানে আমাকে এন্ট্রি দেবে না, 80 লক্ষ টাকা দিয়ে তাকে দলে ঢুকিয়ে নিল। তাহলে আমাকে তো বিকল্প ভাবতে হবে, যে আমি যে সিটটা ছেড়ে দিয়ে এসছি, তারপরে যে আমি নির্দলে দাঁড়িয়ে যেতে তাদের প্রার্থীকে সিকিউরিটি ফরফিট করালাম, তারপরে সে যে জিতলো তাকে দরকার নাই, তাও তাকে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আমি আবার কংগ্রেসে ব্যাক করে গেলাম। অজিত আমাকে ডাকলো, তখন গৌরব গগৈ এই জেলার এই রাজ্যের অবজারভার, আসামের এমপি, এবং অজিত চৌধুরী প্রদেশ সভাপতি আমাকে ডাকলো। আমি প্রদেশ অফিসে এসে এই এতে কলকাতায় আবার জয়েন করলাম। জয়েন করার পর চলে আসলো 18তে পঞ্চায়েত নির্বাচন। এই সরকারের নেতৃত্বে পুলিশ প্রশাসন এবং শুভেন্দুবাবু মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে মুর্শিদাবাদ জেলায়
জেলা পরিষদ ছিল কংগ্রেসের, আরো অনেক লোকরা ছিল কংগ্রেসের। তাদেরকে কাউকে ভোটে মনোনয়ন করতে দিল না। একবারে জলঙ্গি থেকে ফারাক্কা, বড়ুয়া 26টা ব্লকের মধ্যে 23টা ব্লকে লাঠি সোটার পুলিশ আর তৃণমূলের গুন্ডা একসাথে করে ভোটই করতে দিল না। মানুষের চরম ক্ষোভ হলো, তবু না। কিন্তু আমি বেলডাঙ্গা 2 এবং নওদার একটা অংশ, যেটা আবু তাহের বাড়ি, আর ফারাক্কার কিছু অংশ, এই 3টে জায়গায় কেবল মনোনয়ন হয়েছিল, বাকি 26টা ব্লকের প্রতি। তারপরে যখন আমাদের প্রচার চলছে, মনোনয়ন ব্যালটে নাম উঠে গেছে, সব উঠে গেছে, তারপরে দেখা যাচ্ছে হঠাৎ করে পুলিশ প্রশাসন আমাদের কর্মীদের উপরে এত অত্যাচার শুরু করলো। এমনকি মুসলিম গ্রাম যারা আমার হয়ে ভোট করছে, পঞ্চায়েতে যারা মনোনয়ন দিচ্ছে, তাদের মসজিদে ঢুকে লুকাচ্ছে, তাও জুতো পায়ে দিয়ে মসজিদ থেকেও মমতা ব্যানার্জির পুলিশ তাদের ধরে নিয়ে চলে আসছে। তো তখন আমি দেখলাম, আমি ভোট থেকে সরে দাঁড়ালাম। আমি বিবৃতি দিয়ে বললাম 135টা গ্রাম পঞ্চায়েত প্রার্থী, 33টা পঞ্চায়েত সমিতির প্রার্থী, 3টে জেলা পরিষদের প্রার্থী আমি একা উইথড্র করে বললাম আমি ভোটে ব্যালটে নাম থাকলেও আমরা ভোট পোলের দিনে আমরা কেউ এজেন্ট দেবো না, এবং এজেন্ট যখন দেবো না তখন আর কাউন্টিং ভেন্যুতেও যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে তারা সবটাই জিতে নিল। তখন আমি দেখলাম যে মমতা ব্যানার্জি একটা রাজ্য দখল করে যদি আজকে তার প্রশাসনকে দিয়ে এইভাবে ভোট নির্বিচারে লুট করে, তাহলে ভারতবর্ষের সরকারে একটা সরকার আছে, তাহলে নরেন্দ্র মোদীর সরকারের দলে যাই, তাহলে এদের মোকাবেলা করা যাবে। স্বেচ্ছায় চলে গেলাম। তখন তার আগেই মুকুল রায় চলে গেছে তৃণমূল থেকে বিজেপিতে, আর দিলীপ ঘোষ রাজ্যের সভাপতি। আমি সোজা চলে গেলাম কৈলাস বিজয়বর্গীর বাড়ি ইন্দোরে, মধ্যপ্রদেশে। উনি তখন এই রাজ্যের দায়িত্বে ছিল। ওনাকে যাওয়ার পরে ওনার ছেলে আকাশ বিজয়বর্গী এবং আর একটা ছেলে, ওনার 2টো ছেলে, আর উনি, ওনার মা ছিলেন বেঁচে তখন, সবাই মিলে বসে আমাকে বলল যে আপনি যদি দলটা করতে চান তাহলে চলুন দিল্লিতে গিয়ে আপনাকে জয়েন করিয়ে দিচ্ছি। তা আমি কৈলাসজিকে বললাম যে আপনি দিল্লিতেই করান, আমার আপত্তি নাই, কিন্তু দিলীপ ঘোষকে, মুকুল রায়কে একটু ডেকে করেন। উনি বললো আমি মহামন্ত্রী, আমি রাজ্যের ইনচার্জ, দিলীপ ঘোষ ডাকছি, আসলে আসবে, না আসলে না। উনি ডাকলো, দিলীপ ঘোষও গেল না, মুকুল রায়ও গেল না। উনি দুজন সর্বভারতীয় সহসভাপতি, অমিত শাহ তখন সভাপতি আর উনি জেনারেল সেক্রেটারি, আমাকে দিল্লিতে দীনদয়াল উপাধ্যায় লেন, যেটা 7 স্টার হোটেলের মতো যে বিজেপির পার্টি অফিস নতুন, সেখানে 3তলাতে প্রায় 100টা মিডিয়া ছিল, হিন্দি থেকে শুরু করে, হ্যাঁ, আমাকে পতাকা ধরিয়ে দিল। পতাকা ধরিয়ে দিল, এই দুজনের বিরাট গুসা হলো। দিলীপ ঘোষ দেখছে আমাকে বাদ দিয়ে ওই ইন্দোরে গিয়ে সরাসরি জয়েন করছে, গিয়ে ঘোড়া ভেঙে ঘাস কাটা, কিন্তু আমার কোনো দোষ ছিল না। আমাকে কৈলাসজি বললো আমি ইনচার্জ গোটা রাজ্যের, আমি যা করবো সেটা হবে। তারপরে রাজনাথ সিংজির কাছে নিয়ে গেল। আমি বলেছিলাম আমার 2-4টে সিকিউরিটি করে দিতে, রাজনাথ সিংজির কাছে কৈলাসজি নিয়ে গেল। রাজনাথ সিংজি অর্ডার করে দিল 4জন সিআইএফ এর ফোর্স, আজকে যারা বিজেপির বিধায়ক, তারপরে ওই এর পান্ডার মতো নেতা 6টা-8টা করে সিকিউরিটি নিয়ে ঘুরছে। তো আমার তখন 4টে সিকিউরিটি অর্ডার হলো, দিলীপ ঘোষ আর মুকুল রায় ডাইরেক্ট এখানে অর্ডার হওয়া সিকিউরিটি ক্যান্সেল করালো, বললো হুমায়ুনকে সেন্ট্রাল ফোর্স দেয়া যাবে না। তারপরে লোকসভা ভোটে টিকিট দিল, কেউ প্রচারে গেল না। মুক্তার আব্বাস নাকবি আসার কথা, স্মৃতি ইরানি আসার কথা, কৈলাসজি যাওয়ার কথা, সবার প্রোগ্রাম দিল, আমি হেলিপ্যাড রেডি করলাম, সব করলাম। এরা চক্রান্ত করে হেলিকপ্টারের পারমিশন পর্যন্ত করলো না, কোনো ভিভিআইপি কে আমার প্রচারে গেল না। না গিয়েও আমি 2.5 লক্ষ ভোট পেয়েছি। আর যাদের হয়ে প্রচারে গিয়েছিল, যাদের হয়ে যোগী আদিত্যনাথকে নিয়ে এসেছিল বহরমপুরে, সে ভোট পেল মাত্র 1,43,000। হ্যাঁ, বহরমপুরে। আর এখানেও মানে দিলীপ ঘোষ মুকুল রায়ের চক্রান্তের শিকার হয়েছেন আপনি। হ্যাঁ, এরা তো পরিষ্কার কি ওদের পাকা ধানে মই দিচ্ছে আমি তো জানি না। ওরা দুজনে দেখছে যে আমাদেরকে না বলে কৈলাসজিকে নিয়ে গিয়ে দিল্লিতে জয়েন করছে, করতে দিল না। তখন আমি 19-এর লোকসভায় 2.5 লক্ষ ভোট পাওয়ার পর দেখলাম যে 42টা সিটে মোদিজির নেতৃত্বে পদ্ম ফুলের প্রার্থীর মধ্যে সব থেকে লোয়েস্ট হলো বহরমপুর। সে একজন
ধরা পড়া সাদা পোশাক পরা এক সাধু ওই বালুরঘাট থেকে নিয়ে এসেছিল, যেখানে সুকান্ত মজুমদারের বাড়ি, ওখান থেকে সে ভোট পেলে 1,43,000। আর আমি মুসলিম, বিজেপি কে দেখতে পারে না মুসলিমরা, তবু আমি সেখানে 2.5 লক্ষ ভোট পেলাম। হুমায়ুন কবিরের মুসলমান বলে না, হিন্দু বলে না, মুর্শিদাবাদ জেলায় যে তার গ্রহণযোগ্যতা আছে আর একবার প্রমাণ দিলাম। 16তে প্রমাণ দিলাম, তৃণমূলের প্রার্থীর সিকিউরিটি ফরফিট করে, বিজেপির প্রার্থীর সিকিউরিটি ফরফিট করে, আবার 19-এ তো প্রমাণ দিলাম। হ্যাঁ, এত কিছু প্রমাণ দেওয়ার পরে আবার বিজেপি ছেড়ে দিলাম, কারণ 1 অক্টোবর মোদী অমিত শাহজি আসলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমি তখন বলেছিলাম যে আমি দলটা কি করে করব, আমার কি অপরাধ, আমি 4টে সিকিউরিটি চেয়েছিলাম, অর্ডার হয়েছিল, সেই সিকিউরিটি কোন কারণে ক্যান্সেল হলো। আমি তো ডাইরেক্ট বললাম না যে ওইটা বললাম, অমিত শাহজি শুনে বললো দেখ রায় বাদ মে দেখ রায়, ঠিক আছে। উনি যখন চলে গেল, দিলীপ ঘোষ আমাকে শাসাচ্ছে, এই আপনি কেন এই কথা বললেন অমিত শাহ, বেশ করেছি বলেছি, আপনার কিছু করার থাকলে আপনি করতে হবে। আমি ওইখান থেকে বেরিয়ে বিজেপির নেতৃত্বকে রিজাইন পাঠিয়ে দিলাম যে আমি বিজেপি করবো না। তারপরে 6 মাস 7 মাস বসেছিলাম, 19টা চলে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিলাম। জানুয়ারি থেকে লাগলাম চিঠি দিতে 2000 মানে 20-তে, দিয়ে 6 আগস্ট এসে সিকি ছিল। 6 আগস্ট 2020-তে বহরমপুরে যে আবু তাহেররা আমার বিরুদ্ধে অনেক কিছু কাটি করেছিল, সে তখন জেলা সভাপতি বা এমপি, আমি তার কাছে হারলাম। আবু হেনা হারলো কংগ্রেসে, ও জিতলো। ওই আবু তাহেরের হাত ধরে আবার 6 আগস্ট 2020-তে দলে নিল। তারপরে প্রশান্ত কিশোর তখন দলের হয়ে কাজ করছিল, আমাকে ডাকলো ওই সল্টলেকে গদরেজ ভবনে, ডেকে বলল যে 900 লোকের সাথে রেজিনগর বিধানসভায় আমরা কথা বলেছি, 750 লোক আপনাকে চাইছে, আর রানিং এমএলএ কে চাইছে 150 লোক, তো ডান, আপনি রেজিনগরে আগামী দিনে ক্যান্ডিডেট তৃণমূলের। হলো ঠিক আছে। এটা ডিসেম্বর অব্দি হলো। যেই 16-র এই 20-র 21 আগস্ট না, একদম জানুয়ারি মানে মানে এন্ড পর্যন্ত, 21-এর জানুয়ারির এন্ড পর্যন্ত এটা চললো। ফেব্রুয়ারি যেই পড়লো, তখন হঠাৎ করে অবিনাশ তেওয়ারি বলে একজন প্রশান্ত কিশোরের সহকর্মী ছিল পাটনাতে, তারও বাড়ি এরও বাড়ি, সে রাত্রে আমাকে ফোন করে বলছে আপনার বাড়ি, আমি 10টার মধ্যে ঢুকছি রাত্রি। তাহলে ঠিক আছে আসুন। ঢুকলো রাত্রি 12টার সময়, আমি 12টায় ঘুমিয়ে যাই, তবু ওনার ফোনের জন্য বসে থাকলাম। ঢুকলো, ঢুকে বললো প্রশান্তজি আপনাকে ওয়ার্ড দিয়েছিল, কথা দিয়েছিল 70 রেজিনগরে প্রার্থী করবে, কিন্তু দুঃখের বিষয় এটা করা যাচ্ছে না, আপনি ভরতপুর বা বেলডাঙ্গা বা লালগোলা 3টের মধ্যে কোনটায় লড়তে চান আপনি বলেন, অপশন দেন, আপনি যেটা রাজি চাইবেন সেটা আপনাকে দেওয়া হবে। আলাম আমার বাড়ি থেকে লালগোলা 130 কিলোমিটার, আমি কেন যাবো। তারপরে বেলডাঙ্গা আমার 30 কিলোমিটার, ভরতপুরও 30 কিলোমিটার, তাহলে বেলডাঙ্গা দিতে পারেন, নাহলে ভরতপুর দিতে পারেন। ওরা নিজেরাই ভরতপুর দিল, সেখানে লড়তে গেলাম। তার আগে এমন পার্টি যে আবু তাহের খান এবং এখানকার এক রাজ্যের মাতব্বর আছে যে মমতা ব্যানার্জির খুব ঘনিষ্ঠ, নাম আর বলছি না আপনাকে, খুবই ঘনিষ্ঠ, সেই মাতব্বর দিদি ছাড়া অজ্ঞান, বলে দিদি ছাড়া আমরা সব ফাঁকা, দিদি ছাড়া যে সব ফাঁকা, তাহলে 77টা কেন জিতলো দিদি ছাড়া, আর কেনই বা নরসাদ জিতলো, তার ব্যাখ্যা সে দেবে না, শুধু বলবে দিদির ছবিটা ছড়ে গেলে আর আমাদের কারো অস্তিত্ব। হ্যাঁ, আর বুঝলেন না, আমি নাম করছি না। তো তিনি এইসব বলে তো বলচাল করে, তিনারা টাকা নিয়ে বসেছিল ওই ভরতপুর সিটে একজনকে প্রার্থী করব বলে, ওই ওখানকার আবু তাহের খান এমপি জেলা সভাপতি আর এখানকার মাতব্বর দুইজনা যার সাথে টাকা নিয়েছে। মমতা ব্যানার্জি তো সে খোঁজ জানে না, আমাদের অভিষেক বাবু সে খোঁজ জানে না, আর প্রশান্ত কিশোরও সে খবর রাখতেন না। আমার আমার যেই প্রার্থী ডিক্লেয়ার করে দিল, সে জিহাদ ঘোষণা করে দিল, সে তখন ওখানে ব্লক সভাপতি, পূর্ত কর্মধ্যক্ষ, সে বলল আমাকে এতদিন ধরে বললো প্রার্থী করব, আর হঠাৎ করে হুমায়ুন কবির বহিরাগত, সে চলে আসলো ভরতপুরে, মানব না।
আমি শত বিরোধিতা সব কিছুকে করে ওই সাব ডিভিশনে 4টে সিট, আশিস মার্জিত খড়গ্রাম সে জিতলো 30,000-এ, অপূর্ব সরকার গান্ধী সে জিতলো 38,000-এ, জীবন কৃষ্ণ সাহা সে জিতলো 2750 ভোটে, আর আমি 43,383 মার্জিনে জিতলাম। এত বিরোধিতা, দলের মধ্যে এত বিরোধিতা, তাও মানুষ আমাকে যে ভালোবাসে তার প্রমাণ আবার দিলাম। আর সব যদি ওনার ছবিতেই হয়ে যায় তাহলে কেন 77টা হেরেছিল সেটার একটা প্রশ্ন। দুই হচ্ছে ওই ওনার ছবি দিয়েই সাউনি সিংহ রায় মুর্শিদাবাদে লড়েছিল, নাড়ুগোপাল মুখার্জিকে বহরমপুর দিয়েছিল, তারা কেন গোহারানো হারলো বিজেপির কাছে, দুটো সিট মুর্শিদাবাদে বিজেপি কি করে জিতলো, এসব ব্যাখ্যা ওনারা দিবেন না। ওনারা এখন রাজা আর আমরা পূজা, রাজা শুধু শাসন করবে, চাবুক মারবে, আর আমাদেরকে চাবুক খেয়ে। কবে থেকে এই ক্ষোভটা তৈরি হলো? কারণ সবাই এখানে অনেকেই বলছেন হুমায়ুন কবির এর মানে পাল্টি খাই, হুমায়ুন কবির কিছু পাওয়ার জন্য মুখ খুলে, হুমায়ুন কবির এর এইটা বিরোধিতা করছে, অভিষেক ডেকে মমতা ডেকে ম্যানেজ করে নিবে, হুমায়ুন কবির ম্যানেজ হয়ে যাবে, হয়তো কিছু তোলা কম পড়ছে সেজন্য হুমায়ুন কবির প্রথম কথা হচ্ছে আপনাকে কে বলছে, কোন বিরোধী বলছে, আমার সেই সব লোকের কথার কোনো জবাব আমি দেব না। আমার জোর গলায় বলছি, হুমায়ুন কবির চাওয়া পাওয়ার রাজনীতি যদি করত, 34 বছরের সিপিএম এর টাইমে 30 বছর ধরে তাদের বিরুদ্ধে 27টা কেস খেয়েছি, 82 দিন জেল খেটেছি, 22 দিন জেল খেটেছি, 7 দিন জেল খেটেছি, সেগুলা যে রাজনৈতিকভাবে ব্লান্ডার ছিল, মিথ্যা ছিল, তার প্রমাণ জুডিশিয়ালে গিয়ে একটা কেসও আজকে দাঁড় করাতে পারেনি, একদিনেরও সাজা দিতে পারেনি, সব কেস থেকে আমি মুক্তি পেয়ে গেছি। আর যারা বলছে যে আমার তোলা, আমি চ্যালেঞ্জ করছি, তৃণমূলের নেতৃত্বরা যদি প্রমাণ করতে পারে কোনো জায়গায়, কোনো নেতৃত্ব, যে হুমায়ুন কবির তাদের দলের নাম করে কোথাও তোলা তোলে, আর আমি নাম ধরে ধরে বলে দেবো, আজকে যাকে সভাপতি করে রেখেছে জেলায় সে কত টাকা তোলা তোলে, আজকে যাদের যুব সভাপতি করেছে সে ছাত্র নেতা ছিল, এখানে রাজ্য ছাত্র নেতার সাহসে ওখানে একটা বিশ্ববিদ্যালয় চলছে, 72 জনকে নিয়োগ করেছে, কটা লোকের জেলার আর কত বহিরাগত, ওই রাজীব মুখার্জি বলে রেজিস্ট্রার আছে আর যে ভাইস চ্যান্সেলর আছে, তারা কিভাবে ওখানে দুর্নীতি করছে, কাদের নেতৃত্বে করছে, সব যখন ফাঁস করব না, তখন হুমায়ুন কবিরের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি থাকে, তারা তো শাসক দল, অনেক ক্ষমতা, করে দেখাক। আরেকটা জিনিস, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কি এমন হলো যে তৃণমূল কংগ্রেস আপনি ছাড়ছেন এই মুহূর্তে? ওই তো দুজন ব্লক সভাপতিকে চেঞ্জ করার জন্য 2023 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে বলে আসছি, 2024 সালেও মুখ খুলেছিলাম, আমাকে শোকজ করা হয়েছিল, শোকজের উত্তর দেওয়ার আগে দিদির কাছে বলতে গেছিলাম, বললো আগে শোকজের উত্তর দাও, তারপরে শোকজের উত্তর দিলাম, তারপরে আবার পরিষদীয় মিটিং এ বিধানসভায় বললেন যে সন্তোষজনক উত্তর হয়েছে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক আজও হয়নি। যতবার বলেছি, অনুরোধ করেছি, বিনয় করেছি, কোনো আর এখানকার মুখপাত্ররা মুখ খুললেই বলে হুমায়ুন কবির শুধু মুখ খুলছে, এ অভ্যন্তরে বলতে হবে, তো এদের অভ্যন্তরের রাস্তাটা কোন দিকে, সুড়ঙ্গটা কোন দিকে, এদের এই নেতাদের অভ্যন্তরটা কোন রুটে গেলে অভ্যন্তরে ঢোকা যায়, সেটা তো আমি আজও পর্যন্ত জানতে পারি। আপনি কি তৃণমূল কংগ্রেসটা ছাড়ছেন? বলেই তো দিচ্ছি কালকে যে আমার নতুন দল লঞ্চ করব 22শে ডিসেম্বর 2025। কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে এ, এতটা কেন রিস্ক নিচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? একটা শাসক দল তার বিরুদ্ধে গিয়ে নতুন দল ঘোষণা করে একদম 26-এ লড়বেন, মানে এটা একটা নতুন সিদ্ধান্ত, এটা ভয়ঙ্কর সিদ্ধান্ত। দেখুন, বাংলার 7,62,00,000 ভোটার আছে, এবার এসআর হয়ে কতটা কমবে, আবার নতুন ভোটার যাদের এক এক 2026-এ কতগুলা ভোট নতুন করে উঠবে, দিয়ে 8ই ফেব্রুয়ারি জানা যাবে আবার টোটাল ভোটার লিস্ট কত। 2024-এর যে লোকসভা ভোট, সেই 24-এর ভোটে 29টা সিট পেয়ে 2,87,00,000 ভোট পেয়েছে, আর 12টা সিট পেয়ে 2 কোটি প্রায় 28 না 29 কোটি লাখ ভোট পেয়েছে, তাহলে ডিফারেন্স কত, 60 লক্ষ ধরে নেন, তাহলে 60 লক্ষ বেশি ভোট পেয়ে তেনারা রাজত্ব করছে, আর 60 লক্ষ কম ভোট পেয়ে বিরোধী আসনে আছে,
বাকি লোকরা অনেক অন্য জায়গায় ভোট দিয়েছে, তাহলে 7 কোটি 62-র মধ্যে 3 কোটি ধরে নিলাম, বাকি তো 4 কোটি মানুষ তাদের বাইরে, তো তারা কি সব মরে গেছে যে আমাকে শাসক দলের? তৃণমূল ছাড়বেন বলছেন, তৃণমূল ছাড়বেন বলছেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল থেকে আপনার সাথে যোগাযোগ করেনি, মমতা ব্যানার্জি যোগাযোগ? এসব নিয়ে আমি কোনো কথা বলবো না। আপনাকে এইসব প্রশ্নের আমি কোনো উত্তর দেব না। কে যোগাযোগ করেছে করেনি আমি এইসব মুহূর্তে। আপনি যে এই ছাড়বেন বলছেন, হ্যাঁ, দল যে ছাড়বেন বলছেন, কালকে যে ঘোষণা করে। আপনাকে তো এখনো বলছি যে আমি 22শে ডিসেম্বর দল লঞ্চ করব। আর যদি কোনো কারণে মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে, আমার যা যা ডিমান্ড আছে, দর কষাকষি বাংলায় বলে, এতদিন দল করেছি, কোনো সিপিএম এর বিরুদ্ধে দল করেছি, কারোর সঙ্গে কোনো বার্গেনিং করিনি, যা দিয়েছে সেই পদ নিয়েই চলেছি। জেলা পরিষদের বিরোধী দলনেতা হয়েছি, অন্য পদ নিয়েছি, এমপি ল্যাডসের চেয়ারম্যান থেকেছি, শাখা সংগঠনের জেলা নেতৃত্ব থেকেছি, ব্লকের দীর্ঘদিন সভাপতি থেকেছি, কিন্তু করিনি। এবারে যদি ডাকে তাহলে পুরো দর কষাকষি। মুর্শিদাবাদ জেলার 4টে সিট আমার কোথায় ছাড়তে হবে, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, লালগোলা, 4টে সিট আমি যাকে বলবো দিতে হবে, জিতিয়ে আনার দায়িত্ব আমার। আর বাকি সিট ওরা করবে, জিতিয়ে আনার দায়িত্ব ওদের। তাদের হয়ে আমি ভোট চাইবো না, আমার হয়েও তাদেরকে ভোট চাইতে হবে না। আমি 4টে সিট। আবারও সেই বার্গেনিং এ যাবেন আবার, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন তাই বলছি, তাছাড়া আমার কোনো যাওয়ার ব্যাপার না। আমি তো বলছি আমি দল খুলবো, 22 তারিখে লঞ্চ করে দেখাবো। হ্যাঁ, 6 তারিখে বাবরি মসজিদ শিলান্যাস হয়ে যাবে। তারপরে 9 তারিখে একটা দেগঙ্গাতে একটা ইন্টারন্যাশনাল মুসলিমদের একটা প্রোগ্রাম আছে, সেখানে আমাকে, হ্যাঁ, সেখানে আমাকে ইনভাইট করেছে, আমি ওটা আসবো। 22 তারিখ, প্রথমে 20 তারিখ বলেছিলাম, ওটা শনিবার। আমার ক্ষেত্রে আমি শুক্রবারটা, সোমবারটা, বুধবারটা একটু ফেভার করি। আমি জন্মেছিলাম সোমবারে, তা আমার দলটাও জন্মগ্রহণ করুক সোমবারে, ওপেনিং হোক। হ্যাঁ, তো যার জন্য 22শে ডিসেম্বর মুর্শিদাবাদে কম করে 50 লক্ষর উপস্থিতিতে আমি দলের চেয়ারম্যান এবং আমার টোটাল রাজ্যের কমিটির কে জেনারেল সেক্রেটারি, কে সেক্রেটারি, দল করলে সব জায়গায় প্রার্থী দেবেন, অল ওয়েস্ট বেঙ্গল? সেটার সময় কথা বলবে। আমি হঠাৎ করে, এই তো আইএসএফ হয়েছিল, কটা জায়গায় প্রার্থী দিয়েছিল, 33, জিতেছে কটা, একটা। তবে আমি যাই প্রার্থী দিই তার 50% সিট জিতবো, দেখিয়ে দেবো যে হুমায়ুন কবির পলিটিক্সটা কোনো ব্যবসা করার জন্য করে না, কারো পারিবারিক সবকিছু বাড়ানোর জন্য করে না। মুখে এক কথা বলা আর গোটা পরিবারতন্ত্র করা, কি ছিল আর কি হয়েছে গোটা বাংলার মানুষ জানে। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী 23.5 বছর ছিল, আর বুদ্ধবাবু 11 বছর ছিল। সে একটা সামান্য 2তলা ঘরে বাস করে তিনি চলে গেছেন ইহলোকে, জ্যোতিবাবুও চলে গেছেন। এত সত্যতা মানুষ বিচার করবে। হ্যাঁ, মানুষ বিচার করবে, দেখা যাক না। হ্যাঁ, এসছে, তাদের ভোট দিবে না আমাদের ভোট দিবে, দেখবো। আর আরেকটা জিনিস, মুসলিমের মাসিহা এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে তো ডিভাইড হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে চলে যাবে, হুমায়ুন কবির সে তো যেতেই হবে। শুভেন্দু বাবু যদি হিন্দু হিন্দু করে, সনাতনী সনাতনী করে, আমি তো মুসলিম মুসলিম করবই। বহরমপুরে, মুর্শিদাবাদে 72% মুসলিম ভোট বা জনসংখ্যা, তা সেখানে 28% হিন্দু। উনি গোটা রাজ্যের হিন্দুদের 200 উপর সিট আছে হিন্দু মেজরিটি, সেখানে উনি হিন্দু খেলছেন। মমতা ব্যানার্জি কত বড় হিন্দু, না শুভেন্দু কত বড় হিন্দু, ওদের মধ্যে হোক না, আর আমি কত বড় মোল্লা সেটাও একবার প্রমাণ করি, তাহলে